আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। সাবস্টেশন থেকে আবাসিক এলাকার দূরত্ব কত? ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্স আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্টেশন কথাটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সুবিশাল পাওয়ার কন্ট্রোল ডিভাইসসমূহ। সাবস্টেশনে থাকা পাওয়ার ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমার সহ বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস থাকে, যারা ক্রমাগত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়াতে থাকে। আর এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানবদেহের জন্য ক্ষতিকর। তাই এই দিক বিবেচনা করে মূলত সাবস্টেশন থেকে আবাসিক বাসাবাড়ির একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হয়। আবাসিক এলাকা থেকে সাবস্টেশনের ন্যূনতম দূরত্ব 100 ইয়ার্ড বা 300 ফুট হওয়া দরকার। একটি সাবস্টেশন থেকে 11 কিলো ভোল্টের ফিডার লাইনগুলো 300 ফুট দূরে আবাসিক এলাকার এইচ টাইপ পোলে বসানো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে গিয়ে প্রবেশ করে। সাবস্টেশন কমিশনিং কি? কমিশনিং বলতে সাবস্টেশনের সরঞ্জামসমূহ যেমন ট্রান্সফরমার, সুইচ গিয়ার সিস্টেম, রিলে, সার্কিট ব্রেকার, অটো রিক্লোজারগুলোর ইনসুলেশন কতটুকু কার্যকরী অবস্থায় আছে তা তদন্ত করা এবং কার্যকরী না থাকলে সঠিক পদ্ধতি পরিকল্পনা গ্রহণ করা। কমিশনিংয়ের পর এর রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেয়া। সাধারণত প্রতি বছর শেষে সাবস্টেশনের ইকুইপমেন্টগুলোকে কমিশনিং করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে 6 মাস পর পর কমিশনিং করা হয়ে থাকে। ভিউয়ার্স, সাবস্টেশনে ডিসি ভোল্টেজ কেন ব্যবহার করা হয়? আমরা মোটামুটি সবাই জানি সাবস্টেশনে এসি ভোল্টেজের ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে, কিন্তু ডিসি ভোল্টেজ কেন ব্যবহার করা হয় আমরা সবাই কি তা জানি? না জানলে কোনো সমস্যা নেই বন্ধুরা, শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সাবস্টেশনে ডিসি সাপ্লাইয়ের জন্য সাধারণত ব্যাটারি ব্যাংক ব্যবহার করা হয়ে থাকে। সাবস্টেশন বা পাওয়ার স্টেশনে ডিসি সাপ্লাই ব্যবহার করার প্রধান কারণ কন্ট্রোল সার্কিটে নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই করা। ডিসি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যাটারি থেকে পাওয়া যায়। ব্যাটারিগুলো সম্পূর্ণ ডিসচার্জ না হওয়া পর্যন্ত বিভিন্ন কন্ট্রোলিং সার্কিটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে থাকে। ব্যাটারিতে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করার ক্ষমতা রয়েছে, তাই এটি ব্যাকআপ পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। একটি সাবস্টেশনে সুইচ গিয়ার, ভিসিবি, এসিবি ও সিআরপি প্যানেলের কন্ট্রোল সার্কিটে অনেকগুলো সার্কিট ব্রেকার, আইডিএমটি রিলে, মাস্টার রিলে, ডিফারেন্সিয়াল রিলে, ইন্ডিকেটর লাইট, অ্যালার্ম সার্কিট ইত্যাদি পরিচালনার জন্য ডিসি সাপ্লাই ব্যবহার করা হয়। এতক্ষণে হয়তো কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে, এখানে এসি ভোল্টেজ ব্যবহার করলে সমস্যা কোথায়? সমস্যা আছে ভিউয়ার্স, শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আমরা যদি সাবস্টেশনে এসি ভোল্টেজ ব্যবহার করতাম তবে পাওয়ার ট্রিপ করলে ভিসিবি, এসিবি, সিআরপি প্যানেল ইত্যাদি কন্ট্রোলিং অথবা কোনো সার্কিটের ত্রুটি দেখা দিলে কন্ট্রোলিং ও মেরামত করতে পারতাম না, কারণ এসি ভোল্টেজ তো আর স্টোরেজ করতে পারা যায় না। তাই সাবস্টেশনে পাওয়ার সংযোগ বিচ্ছিন্ন কালেও আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। যেহেতু শুধুমাত্র ব্যাটারি ব্যবহার করে একটানা ডিসি সাপ্লাই সরবরাহ করা যায়, তাই সমস্ত কন্ট্রোলিং সার্কিটে ডিভাইসগুলো ডিসি সাপ্লাইয়ের জন্য ডিজাইন করা হয়ে থাকে। অনন্য ব্যবহার: সাবস্টেশনে ডিসি ভোল্টেজের ব্যবহার অনেক, যেমন সার্কিট ব্রেকার, ওপেন ক্লোজ, প্রোটেক্টিভ রিলে, আইসোলেটর, অটো সার্কিট রিক্লোজার, পাওয়ার লাইন, ক্যারিয়ার কমিউনিকেশন, কন্ট্রোল রুম, ইমার্জেন্সি লাইট, ইন্ডিকেটর, অ্যালার্ম সার্কিট ইত্যাদি পরিচালনার জন্য সাবস্টেশনে ডিসি সাপ্লাই ব্যবহার করা হয়। সাবস্টেশনে এসির তুলনায় ডিসি ভোল্টেজ ব্যবহার করলে আরও কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। প্রোটেক্টিভ ডিভাইসগুলো এসির তুলনায় ডিসি ভোল্টেজ খুব দ্রুত রেসপন্স করে থাকে। কন্ট্রোল সার্কিটে অনেক ডিজিটাল ডিভাইস নিয়ে গঠিত, যেমন ডিজিটাল ডিসপ্লে, সেন্সর, এলইডি ডিভাইসগুলোতে সবসময় ডিসি সাপ্লাইয়ের প্রয়োজন পড়ে। ভিউয়ার্স, কেউ যদি আপনাকে প্রশ্ন করে সাবস্টেশনে ডিসি ভোল্টেজ কেন ব্যবহার করা হয়, আশা করি এর উত্তর সাবলীলভাবে দিতে পারবেন। লোডশেডিং কি, লোডশেডিং কেন হয় এবং লোডশেডিং কোথা হতে নিয়ন্ত্রণ করা হয়। চলুন একটু শৈশবে ফিরে যাওয়া যাক। সন্ধ্যার পরে যখন বিদ্যুৎ চলে যেত তখন বাসা থেকে বাইরে বের হয়ে
হই হুল্লোড় ও চেঁচামেচি করে পুরো এলাকার লোকজনের কানের পোকা নাড়িয়ে দিতাম এবং মনে মনে বলতাম বিদ্যুৎ যেন আর না আসে। কিন্তু নির্দিষ্ট কিছু সময় পর আবার বিদ্যুৎ চলে আসতো। সহজ ভাষায় বলতে গেলে এটাই হলো লোডশেডিং। এবার আমরা জানব লোডশেডিং কেন হয় এবং এটা কোথা হতে নিয়ন্ত্রণ করা হয়। কোনো একটি দেশের বিদ্যুৎ উৎপাদনের তুলনায় যদি সরবরাহের চাহিদা বেশি থাকে তবে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার থেকে এক এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে অন্য এলাকার বিদ্যুৎ সরবরাহ করা হয়। এটাকে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় লোডশেডিং বলে থাকি। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বর্তমানে তো দেশে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের সাথে আমিও সহমত। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ সরকারের বিভিন্ন ওয়েবসাইটে দেয়া তথ্য মতে দেশের কোথাও কোনো লোডশেডিং নেই। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এখনও 3 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ থাকে না। ভিউয়ার্স, আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির স্ক্রিপ্ট লেখার সময়ও আমি এই লোডশেডিংয়ের সম্মুখীন হয়েছি। এটাকে গ্রাহক লোডশেডিং বললেও বিতরণ কোম্পানির ভাষায় এটি টেকনিক্যাল ফল্ট বা কারিগরি ত্রুটি। পিডিবির ওয়েবসাইট ঘুরে দেখা যায় দেশের চাহিদার চেয়ে বিদ্যুৎ কেন্দ্র বেশি থাকায় অর্ধেক কেন্দ্র অলস বসে থাকে। কিন্তু বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের ক্যাপাসিটি পেমেন্ট বা কেন্দ্র ভাড়া দিতে হয়। 25শে জুন 2020 পর্যন্ত 6 বছরে 62,000 কোটি টাকা ক্যাপাসিটি পেমেন্ট বা কেন্দ্র ভাড়া দিতে হয়েছে সরকারকে। পিডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, সরকারের হাতে যথেষ্ট বিদ্যুৎ থাকার পরেও গ্রাম ও জেলা শহরে বিদ্যুৎ চলে যায়। পিডিবির কর্মকর্তারা জানান এর 2টি কারণ হতে পারে। গ্রামে যেভাবে বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে তাতে এটি বাণিজ্যিকভাবে সফল হয়নি, কারণ গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা কম ও এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব অনেক বেশি। এতে লাইন স্থাপন ব্যয় অনেক বেশি, তাই এইসব গ্রাহককে বিদ্যুৎ দেয়া লাভজনক হয় না। সে কারণেই ওইসব এলাকায় দিনরাত মিলিয়ে বিভিন্ন সময় বিদ্যুৎ সরবরাহ কম থাকে। এতে গ্রামের লোক বিদ্যুৎ পায় কম। 2, গ্রামের বিদ্যুতের লাইন গাছের ভেতর দিয়ে টানার ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গাছের ডাল ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও চাহিদার তুলনায় ট্রান্সফরমারের সংখ্যা কম থাকায় বাড়তি লোড নিতে গিয়ে পুড়ে যায়। এসব কারণেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো গ্রাম। দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্র এখন 137। এর সাথে ভারত থেকে আমদানি 1160 মেগাওয়াট যুক্ত করলে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2279 মেগাওয়াট। সরকারি বেসরকারি ও ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ কিনে নেয় সরকারি সংস্থা পিডিবি। এরপর পিডিবি এর কাছ থেকে পিজিসিবি বা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে দেশের 6টি বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে সরবরাহ করে থাকে। এই 6টি বিদ্যুৎ বিতরণ সংস্থা সারা দেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তবে ভিউয়ার্স, বিদ্যুৎ চলে যাওয়া মানেই লোডশেডিং নয়। বিভিন্ন কারিগরি ত্রুটির কারণেও লোডশেডিং হতে পারে। লোডশেডিং মূলত স্থানীয় বিদ্যুৎ বিতরণ সাবস্টেশন থেকেই নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। সাবস্টেশনে সর্বদাই লোড, কাস্টমার ডিমান্ড এই ব্যাপারগুলো পর্যবেক্ষণ করা হয়ে থাকে। যখন ডিমান্ড প্রোডাকশন থেকেও বেশি হয়ে যায় বা লোড বেড়ে যায় তখন 33/11 কেবি সাবস্টেশন থেকেই লোডশেডিংয়ের মাধ্যমে বাড়তি ডিমান্ড মিনিমাইজ করা হয়ে থাকে। এই লোডশেডিংয়ের ভিডিও থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিশিয়ানরা যে কিছুই শিখতে পারবেন না তা কিন্তু নয়। ইলেকট্রিশিয়ানদের অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের বিভিন্ন ভাইবা বোর্ডে প্রশ্ন করে থাকে NLDC এর পূর্ণরূপ কী অথবা এর কাজ কী। NLDC ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার। NLDC কখনোই লোডশেডিং নিয়ন্ত্রণের কাজ করে না। এই সংস্থা মূলত গ্রিড সংযুক্ত সকল সাবস্টেশনের লোড ক্যাপাসিটি, সাপ্লাই, প্রোডাকশন বিভিন্ন ফ্যাক্টর পর্যবেক্ষণ করে জাতীয় বিদ্যুৎ শুমারিতে সহায়তা করে। লোকাল পোল ইলেকট্রিক্যাল ফল্ট। তবে লোডশেডিং ব্যতীত ইলেকট্রিক্যাল ফল্টের দরুন বিদ্যুৎ চলে গেলে সেক্ষেত্রে লোকাল 11 কেবি পোলের ভূমিকা থাকতে পারে। যখন পাওয়ার লাইনে বজ্রপাতজনিত কারণে ভোল্টেজ বেড়ে যায় তখন পোলে সংযুক্ত অটো সার্কিট রিক্লোজার
স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার লাইন বন্ধ করে দেয়। এমনকি সূক্ষ্ম কোনো ফল্ট হলেও অটো সার্কিট রিক্লোজার ডিটেক্ট করতে পারে। কিন্তু মেজর কোনো ফল্ট হলে সাবস্টেশন থেকে লাইন ক্রুরা এসে ট্রাবল শুটিং করতে হয়। তাই আর কোনো কনফিউশন নয়। লোডশেডিং কোথা থেকে নিয়ন্ত্রিত হয় এই প্রশ্নে সাবলীলভাবে উত্তর দিতে পারবেন বলে আশা করি। ভিউয়ার্স, আপনাদের কাছে একটি প্রশ্ন রইল, কমেন্টে তার উত্তর দিবেন। বাংলাদেশে 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি আছে, সেগুলোর নাম কি? ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিংয়ের এরকম অজানা ও রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি চালু করে দিন। আপনাদের সাথে আবারও দেখা হবে ইঞ্জিনিয়ারিংয়ের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।